আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে দেশে কতকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি হলো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের বাসায় গেছেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন। এতে আমাদের বাংলাদেশের ঘুণে ধরা জীর্ণ শীর্ণ রাজনীতিতে একটি যুগান্তকারী সংস্কৃতি চালু হলো। পুরাতন সংস্কৃতির বদলে নতুন একটি সংস্কৃতি চালু হলো। আগামীতে এই সংস্কৃতি যদি চালু থাকে তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তি সৌহার্দ্য অব্যাহত থাকবে। বিএনপি সরকার গঠনের পরেও জামাত মাঝে মধ্যেই বিএনপি চেয়ারপারসনের সাথে টেলিফোনে কথা বলতে পারেন, অথবা তার অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করে আসলেও বিএনপিতে এটা নিঃসন্দেহে একটি চমৎকার সংস্কৃতির জন্ম দিবে। যাই হোক, তারেক রহমান সাহেবের এটি মহানুভবতা। উনি পুরনো সংস্কৃতিকে সম্পূর্ণ পাল্টে দিয়ে এবারই বাংলাদেশের রাজনীতিতে সর্বপ্রথম যে ঘটনাটা ঘটালেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আরেকটি বিষয় ঘটে গেছে, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির নেতা। উনি বলেছেন যে বিএনপি যেমন মন্ত্রিসভা গঠন করবে, জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশও একটি ছায়া মন্ত্রিসভা গঠন করবে। বিএনপি যতজন মন্ত্রী নির্বাচন করবে, জামাতের নেতৃত্বে যে ঐক্য জোট, সেই জোটেরও ছায়া মন্ত্রিসভায় ততজন মন্ত্রী থাকবে। এর ফলে জামাত যেমন কিভাবে দেশ চালাতে হয় তার প্রশিক্ষণ পাবে, ঠিক তেমনি বিএনপিও মন্ত্রিত্ব চালাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে অথবা সমস্যার সৃষ্টি করলে তার সমাধানের পথ পাবে, যদি এটা তারা ইতিবাচকভাবে গ্রহণ করে। আর আমরা আশা করব এটা ইতিবাচকভাবে গ্রহণ করাই উচিত। ছায়া মন্ত্রিসভার পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তো আমরা এছাড়া আরও কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। হাতিয়ায় নারী নির্যাতনের একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তারেক সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উনি এখন কি পুলিশি ব্যবস্থা নেন, সেই নির্যাতনকারীর উপরে বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন, সেটা আগামীতে আমরা আশা করি দেখতে পাব। এছাড়াও জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট নির্বাচন কমিশনে গিয়ে তাদের যে 53টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে সে সম্পর্কে ইসিকে অবহিত করেছেন। বিশেষভাবে প্রায় 30টির মতো আসনের প্রামাণ্য দলিল সহ জমা দেওয়া হয়েছে। কারচুপির ভোট কাটাকাটি, রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসারের সিগনেচার না থাকা, প্রিজাইডিং অফিসার নির্বাচিত প্রিজাইডিং অফিসারের স্থলে অন্য প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নেওয়া ইত্যাদি বিষয়ে একত্রিত করে কম্পাইল করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ভোট পুনর্গণনার আবেদন জানানো হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। এই সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যদি জামাত সুবিচার
নির্বাচন কমিশন থেকে না পায় তাহলে আদালতের শরণাপন্ন হবে তাও বলেছে, অথবা রাজপথও ব্যবহার করতে পারে, রাজপথে আন্দোলন করতে পারে, সেরকম হুমকিও দিয়েছে। আগামীকালকে তারই একটা মহড়া সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা এত তাড়াতাড়ি অবশ্য রাজপথের সমাবেশ না করলেও বোধহয় ভালো হতো। এটা এখনই প্রত্যাশা করছে না, ইসি কী জবাব দেয় সেটা শোনার জন্য একটু অপেক্ষা করলে ভালো হতো। অথবা আইনি পদক্ষেপ নেওয়ার পরে আইন কি বলে, কোর্ট কি রায় দেয় সেদিকে একটু তাকিয়ে থাকা দরকার ছিল, অপেক্ষা করার দরকার ছিল। একটু দ্রুত হয়ে গেল বলে আমাদের কাছে মনে হচ্ছে। তারপরে জামাত একটি সুশৃঙ্খল দল, তারা অনেক চিন্তা ভাবনা করে মজলিসের শুরার সিদ্ধান্ত মোতাবেকই এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সিদ্ধান্ত মোতাবেকই তারা নিশ্চয়ই এই পদক্ষেপ গ্রহণ করেছে। কাজেই সেদিকেও আমাদের খেয়াল রাখা দরকার। আসুন আমরা দেখি বাংলাদেশের রাজনীতি কোন দিকে আগায়। আমরা আশা করব উভয় দলের মধ্যে যদি বর্তমানের মতো সংহতি এভাবে একে অপরের প্রতি সম্মানবোধ, পরমত সহিষ্ণুতা বজায় থাকে, তাহলে দেশের উপকারী হবে। বিএনপি যেমন সুন্দরভাবে দেশ চালাতে পারবে যদি চায়, আর যদি না চায় তাহলে জামাতের তরফ থেকে বিএনপিকে পরামর্শ দিয়ে জাতিকেও তারা অবহিত করতে পারবে এবং বিএনপির বিরুদ্ধে জনমত গঠন করতেও তাদের জন্য সহায়ক হবে। যাই হোক, আশা করি বাংলাদেশ সুপথেই আগাবে। তারেক রহমান সাহেবের প্রথম উদ্যোগটা সেই ইঙ্গিতই বহন করে। আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আপনাদের মতামত জানাতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মতামত জানান। সবাই আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।